আজকে আমরা পড়বো হচ্ছে 3 কোশ্চেন লিও টলস্টয়ের লেখা ক্লাস 12 এর সিলেবাসের গল্প একটা। আচ্ছা, এবারে হচ্ছে আমাদের লিও টলস্টয়ের এই গল্পটাতে কি বলেছে যে জার হচ্ছে রাশিয়ার একজন রাজা। রাশিয়ার হচ্ছে একজন রাজা। আচ্ছা, তাহলে এবারে কি হচ্ছে 3 কোশ্চেন গল্পটা পড়া আরম্ভ করছি। প্রথমে কি বলেছে, ইট ওয়ান্স অকার্ড টু আ সার্টেন জার, এটা একবার হঠাৎ করে জারের মাথাতে এসেছিল। দ্যাট কি এসেছিল, ইফ ইফ হি অলওয়েজ নিউ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, যদি সে জানতে পারত সঠিক সময় প্রত্যেকটা কাজ শুরু করার কি। ইফ হি নিউ হু ওয়ার দ্য রাইট পিপল টু লিসেন টু, যদি সে জানতে পারত যে কোন মানুষগুলোর কথা তাকে শুনতে হবে। অ্যান্ড হুম টু অ্যাভয়েড, এবং কাদেরকে জীবনে এড়িয়ে চলতে হবে। অ্যান্ড অ্যাবাভ অল, সর্বোপরি, ইফ হি অলওয়েজ নিউ, যদি সে জানত হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, যদি সে জানত সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। হি উড নেভার ফেল ইন এভরিথিং হি মাইট আন্ডারটেক, তাহলে সে কখনোই ব্যর্থ হতো না যে কাজে সে হাত দিত। আন্ডারটেক মানে হচ্ছে উদ্যোগ নেওয়া বা অংশগ্রহণ করা। তাহলে এইটুকুতে বোঝা গেল আমাদের যে জারের মনের মধ্যে বাসনা কি ছিল। তাহলে 3টে প্রশ্ন এখান থেকে উঠে আসছে। 3টে প্রশ্ন কি কি একটু পারলে ব্র্যাকেট করে দাও। হু ওয়ার দ্য রাইট পিপল টু লিসেন টু, কোন মানুষগুলোর কথা আমাদের শুনতে হবে। দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, এটা একটা প্রশ্ন। তারপরেরটা হচ্ছে কি বলেছে, হুম টু, মানে তারপরেরটা বলেছে হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, কোনটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, পরের প্যারাতে আমরা 3টে প্রশ্ন আমরা ভালো করে পাবো। তারপরের লাইনে কি বলেছে, অ্যান্ড দিস থট হ্যাভিং অকার্ড টু হিম, এবং এই চিন্তাটা তার মাথার মধ্যে এলো। হি হ্যাড ইট প্রোক্লেমড থ্রু আউট হিজ কিংডম, সে এই কথাটা, প্রোক্লেমড মানে হচ্ছে ঘোষণা করা। হি হ্যাড ইট প্রোক্লেমড থ্রু আউট হিজ কিংডম, সে এই পুরো ব্যাপারটা সে ঘোষণা করলো তার সমস্ত রাজ্যে। দ্যাট হি উড গিভ আ গ্রেট রিওয়ার্ড থ্রু আউট হিজ কিংডম, তার সমস্ত রাজ্যে ঘোষণা করলো দ্যাট হি উড গিভ আ গ্রেট রিওয়ার্ড, সে দেবে একটা বড় পুরস্কার, টু এনিওয়ান, যে কোনো কাউকে, হু উড টিচ হিম, যে তাকে শেখাবে, হোয়াট ওয়াজ দ্য, এবার এখান থেকে একদম ফুল ব্র্যাকেট করো। পরীক্ষার সময় 3টে প্রশ্ন দিলে এই দুটো লাইন তোমাদের লিখতে হবে, সেকেন্ড প্যারার লাস্ট 2 লাইন, এই দুটো লিখতে হবে। হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের সঠিক সময় কি। 2 নম্বর প্রশ্ন, হু ওয়ার দ্য মোস্ট নেসেসারি পিপল, কোন মানুষগুলো হয় সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ। অ্যান্ড হাউ হি মাইট নো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, এবং কি করে বুঝবো হাউ হি মাইট নো, সে কি করে জানবে, হোয়াট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, কোন কাজগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের কি হলো, সব ভালোভাবে পাসওয়ার্ডটা দেখ ভালো করে। আচ্ছা, তাহলে আমাদের কি হলো,
যে হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, সবকটা কাজের সঠিক সময় কি। হু ওয়ার দ্য মোস্ট নেসেসারি পিপল, কোন মানুষগুলো হয় সব থেকে দরকারি মানুষ, এবং সে কি করে বুঝবে। হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, এবং সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কি তার জীবনে, সে কি করে বুঝবে এটা। এই তিনটে হলো প্রশ্ন। অ্যান্ড লার্নড মেন কেম টু জার, শিক্ষিত মানুষেরা তার কাছে এলো। বাট দে অল অ্যান্সার্ড হিজ কোশ্চেন ডিফারেন্টলি, তারা প্রত্যেকে তার প্রশ্নের উত্তর আলাদা আলাদা করে দিতে থাকলো। শিক্ষিত মানুষেরা জারের কাছে এলো এবং শিক্ষিত মানুষেরা বাট অল দে অ্যান্সার্ড হিজ কোশ্চেন ডিফারেন্টলি, প্রত্যেকে তারা তার প্রশ্নের আলাদা আলাদা উত্তর দিল। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্নের উত্তরে সাম সেইড, কেউ কেউ বলল, দ্যাট যে টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, টু নো মানে জানতে, দ্য রাইট টাইম সঠিক সময়, ফর এভরি অ্যাকশন প্রত্যেকটা কাজের, ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স, কোনো একজন মানুষকে আগে থেকে তার পরিকল্পনা করতে হবে। কতদিন আগে থেকে? আর টেবিল অফ ডেজ, বেশ কিছুদিন আগে থেকে, মান্থস কিছু মাস আগে থেকে, অ্যান্ড ইয়ার্স কিছু বছর আগে থেকে, অ্যান্ড মাস্ট লিভ এবং থাকতে হবে, স্ট্রিক্টলি মানে একদম কঠোরভাবে, অ্যাকর্ডিং টু ইট মানে তুমি কিছুদিন আগে থেকে পরিকল্পনা করবে, সেই অনুযায়ী তোমাকে একদম স্ট্রিক্ট থাকতে হবে। অনলি দাস, শুধুমাত্র এইভাবেই, দে সেইড তারা বলল, কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম, সব কিছু সঠিক সময়ে করা যাবে। এবার তার প্রথম প্রশ্নের উত্তরে আরো অনেকে অনেক কিছু বলল। কি বলল? পরের প্যারা। আদার ডিক্লেয়ার্ড, অন্যেরা বলল, দ্যাট যে ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড বিফোর হ্যান্ড দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের সঠিক সময়। আচ্ছা, আদার্স ডিক্লেয়ার থেকে আবার শুরু করছি। আদার্স ডিক্লেয়ার দ্যাট, অন্যেরা ঘোষণা করলো যে ইট ওয়াজ ইম্পসিবল, এটা হচ্ছে অসম্ভব, টু ডিসাইড সিদ্ধান্ত নেওয়া, বিফোর হ্যান্ড আগে থেকে, দ্য রাইট টাইম সঠিক সময়, ফর এভরি অ্যাকশন প্রত্যেকটা কাজের। বাট দ্যাট নট লেটিং oneself be absorbed in ideal pastimes, কিন্তু নট লেটিং মানে ফেলে রাখা যাবে না, oneself একজনের জন্য, বি অ্যাবজর্বড যেটা শোষণ করছে, ইন আইডিয়াল পাস্টাইম অতীতের ঘটনা। তার মানে কি হলো? কেউ কেউ কি বলছে আবার, যে এই প্রত্যেকটা কাজের সঠিক সময় জানার জন্য আগে থেকে কোনো কাজ ফেলে রাখা, মানে আগের অতীতের কথা পরিকল্পনা করে কোনো কাজকে ফেলে রাখা যাবে না। মানে অতীতে আমার মনে কর কোনো ব্যবসায় লস হয়েছিল, তাহলে পরবর্তীকালেও সেই একই জিনিস হবে, এভাবে ফেলে রাখলে চলবে না। ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, একটা মানুষকে সব কিছু সম্মুখীন হতে হবে বা অংশগ্রহণ করতে হবে, দ্যাট ওয়াজ গোয়িং অন যেটা এখনো বর্তমানে চলছে। অ্যান্ড দেন এবং তারপরে, ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, এবং তোমাকে সেইটা বুঝে তোমাকে সব থেকে প্রয়োজনীয় যে কাজ সেটা তোমায় করতে হবে। কি বললো? ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড, একজন মানুষকে সবসময় অংশগ্রহণ করতে হবে, টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন যেটা তার সাথে বর্তমানে হয়ে চলেছে। অ্যান্ড দেন তারপরে, ডু করো, হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল যেটা সব থেকে দরকারি সেটার দিকে লক্ষ্য করো বেশি। আদার এগেইন সেইড, অন্যেরা আবার বলল, দ্যাট যে হাউ এভার অ্যাটেন্টিভ দ্য জার মাইট বি টু হোয়াট ওয়াজ গোয়িং অন, তাহলে অন্যেরা বলে উঠলো আবার যে হ্যাঁ অবশ্যই জারকে, হাউ এভার যাই হোক না কেন, অ্যাটেন্টিভ দ্য জার মাইট বি টু হোয়াট ওয়াজ গোয়িং অন, জারকে সবসময় অংশগ্রহণ করতে হবে
যেটা তার সঙ্গে বর্তমানে হচ্ছে এখন। থেমে একটুখানি, ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান টু ডিসাইড কারেক্টলি, এটা হচ্ছে অসম্ভব একটা মানুষের জন্য টু ডিসাইড সিদ্ধান্ত নেওয়া কারেক্টলি সঠিকভাবে, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের সঠিক সময় আগে থেকে নির্বাচন করা মুশকিল। বাট দ্যাট হি শুড হ্যাভ আ কাউন্সিল অফ ওয়াইজ মেন, তার জন্য তার অবশ্যই উচিত একটা কাউন্সিল অফ ওয়াইজ মেন, ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী, একটা জ্ঞানী মানুষের সংগঠন বা দল থাকা অবশ্যই উচিত। হু উড হেল্প হিম, যে তাকে সাহায্য করবে, টু ফিক্স, নির্ধারণ করতে, দ্য প্রপার টাইম, সঠিক সময়, ফর এভরিথিং, প্রত্যেকটা কাজের। কি বললাম বোঝা গেল? তাহলে প্রথম প্রশ্নের উত্তরে বিভিন্ন লোক বিভিন্নভাবে উত্তর দিল। কি বললাম বোঝা গেল? আবার কেউ কেউ কি বলছে, বাট দেন, কিন্তু তারপরে, এগেইন অন্যেরা, আদার সেইড, আবার অন্যেরা বলল, দেয়ার ওয়ার সাম থিংস হুইচ কুড নট ওয়েট টু বি লেইড বিফোর আ কাউন্সিল। আগের লাইনে কি বললো, কিছু লোক কি বললো, যারের এই সমস্ত কিছু সঠিক, মানে প্রথম প্রশ্নটা মধ্যে কি ছিল যে হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের সঠিক সময় কি। তাহলে জ্ঞানী ব্যক্তিরা বলল যারের অবশ্যই একদল বিচক্ষণ মানুষ রাখা দরকার, যারা কিনা তাকে ঠিক করে দেবে কখন সে কোন কাজ করবে। কিন্তু একদল আবার বলল যে দেয়ার ওয়ার সামথিংস, সেখানে এমন কিছু কাজ রয়েছে, হুইচ কুড নট বি ওয়েট টু বি লেড বিফোর আ কাউন্সিল, যেগুলো কাউন্সিলের অপেক্ষাতে ফেলে রাখা যায় না। হট করে মনে হয় কেউ মার্ডার হয়েছে, সে রাজার কাউন্সিল কখন ঠিক করবে যে কি করে মারা গেল, তাদের সমাজ ফেলে রাখলে চলবে, সঙ্গে সঙ্গে তখন তাকে সিদ্ধান্ত নিতে হবে। তাই কি বলেছে, সেগুলো ফেলে রাখা চলবে না। বাট অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড হোয়েদার টু আন্ডারটেক দেম অর নট, কিন্তু অ্যাবাউট হুইচ, সেইগুলো সম্পর্কে, ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স, ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স মানে হচ্ছে হঠাৎ করেই একজন মানুষকে ডিসাইড, সিদ্ধান্ত নিতে হবে, হোয়েদার, যেখানে, টু আন্ডারটেক দেম অর নট, তারা সেই কাজগুলো করবে না করবে না। মানে এগুলো কাউন্সিলের উপরে ফেলে রাখলে চলবে না, তাদেরকে নিজেদের সিদ্ধান্ত নিতে হবে যে সে কাজগুলো করবে না করবে না। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, এই মানে ইন অর্ডার টু ডিসাইড দ্যাট মানে এই সমস্ত কাজগুলো সিদ্ধান্ত নেওয়ার জন্য, ওয়ান মাস্ট নো, একজনকে অবশ্যই জানতে হবে, বিফোর হ্যান্ড, আগে থেকে, হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, কি হতে চলেছে। সত্যি কথা যে এই সমস্ত কাজকর্ম কি হবে সেগুলোকে জানার জন্য তাহলে আমাকে তো আগে থেকে জানতে হবে, মানে আমাকে তো গণক হতে হবে, হাত দেখে সব বলে দেবে যে। তাহলে এই জন্য কি করতে হবে, কেউ আবার কি বলছে, ইট ওয়াজ অনলি ম্যাজিশিয়ানস হু নো দ্যাট, এটা একমাত্র ম্যাজিশিয়ান জানে যে কি হবে তোমার জীবনে, সেই বুঝে তুমি আগে থেকে স্টেপ ফেলবে। অ্যান্ড দেয়ারফোর, সেই জন্য, ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, সঠিক কাজের, প্রত্যেকটা কাজের সঠিক সময় জানার জন্য, ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ান, তাহলে ওই জারের অবশ্যই জাদুঘরের সাথে কনসাল্ট, আলোচনা করা উচিত। মানে কি করে জানবো আমি আগামী 2 ঘন্টা পরে কি কাজ করতে যাবো, সেটা জানবো কি করে? জার কি বলেছিল, যদি আমি জানতে পারি যে আমার সাথে কি কি হতে চলেছে এবং আমার কি কাজ আগে থেকে করতে হবে, তাহলে আমি জীবনে কোনোদিনও ব্যর্থ হব না। কি বললাম বোঝা গেল? তা জারের এই প্রথম প্রশ্নের উত্তরে এত লোকেরা এতভাবে উত্তর দিল। Equally various were the questions, so answers to the second question. দ্বিতীয় প্রশ্নের উত্তরেও সবাই তারা আলাদা আলাদা উত্তর দিল। Some said, কেউ কেউ বলল,
দাস আর মোস্ট নিডেড, যে মানুষগুলো সব থেকে যারের দরকার, ওয়ার হিজ কাউন্সিলার্স, তার কি না ওই কাউন্সিলার্স মানে তার জ্ঞানী ব্যক্তিরা। আদার অন্যরা কি বললো, দ্য প্রিস্টস, পুরোহিতদের দরকার। আদার্স অন্যরা কি বললো, দ্য ডক্টর, ডাক্তারদের দরকার। হোয়াইল সাম সেড, যখন অন্যরা বলে উঠলো আবার, দ্য ওয়ারিয়ার্স মানে লেখো যোদ্ধা, যারা যুদ্ধ করতে যায়। ওয়ার দ্য মোস্ট নেসেসারি, সব থেকে দরকারি মানুষ হলো যোদ্ধারা রাজার জীবনে। তাহলে আমাদের দ্বিতীয় প্রশ্নটা কি ছিল, আগের পাতায় পড়েছিলাম যে হু ওয়ার দ্য মোস্ট নেসেসারি পিপল, কারা সব থেকে দরকারি মানুষ। তার উত্তরে দ্বিতীয় প্রশ্নের উত্তরও বিভিন্ন লোক বিভিন্ন উত্তর দিল। কেউ বললো কাউন্সিলর দরকার, কেউ বললো পুরোহিত দরকার, কেউ বললো ডাক্তার দরকার, কেউ বললো যোদ্ধা দরকার সব থেকে বেশি। তারপরে টু দ্য থার্ড কোশ্চেন, তৃতীয় প্রশ্নের উত্তরে, অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন, সব থেকে দরকারি কাজ কি। তৃতীয় প্রশ্নটা আমাদের কি ছিল, যে তৃতীয় প্রশ্নটা ছিল আমাদের হাউ হি মাইট নো, সে কি করে জানবে, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, তাকে সব থেকে দরকারি কি কাজ করতে হবে। তাহলে সেখানে কি বলেছে না, সেখানে কি বলছে না, তাই জন্য বলি তৃতীয় প্রশ্নের উত্তরে সে রাজাকে কি জিজ্ঞেস করা হলো না, টু দ্য থার্ড কোশ্চেন, অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন, সব থেকে বেশি দরকারি অকুপেশন মানে কাজটা কি। সাম রিপ্লাইড, কেউ বলল দ্যাট যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, বিজ্ঞান হলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আদার সেইড, অন্যরা বলল, ইট ওয়াজ দ্য স্কিল ইন ওয়ারফেয়ার, এটা হচ্ছে যুদ্ধের দক্ষতা সব থেকে থাকা দরকার বেশি। অ্যান্ড আদার্স এগেইন, এবং অন্যরা বলল দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওরশিপ, ধর্মের পূজা অর্চনা করা দরকার। তাহলে কি বললো, তৃতীয় প্রশ্নটা কি ছিল, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কি, তার উত্তরে মানুষেরা কি বলল, জ্ঞানী ব্যক্তিরা কি বলল, যে কেউ বলল সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো বিজ্ঞান, কেউ বলল যুদ্ধের দক্ষতা, কেউ বলল ধর্মীয় পূজা অর্চনা করা। কি বললাম বোঝা গেল। পরীক্ষার সময় প্রশ্ন আসে যে জারের যে তিনটে প্রশ্ন ছিল সেই তিনটে প্রশ্নের উত্তরে জ্ঞানী ব্যক্তিরা কি উত্তর দিয়েছিল, 6 নম্বরের প্রশ্ন আসে। এবং এটাও আসতে পারে ঘুরিয়ে প্রশ্ন, জার কেন কোনো জ্ঞানী ব্যক্তির প্রশ্নের উত্তরে সন্তুষ্ট হয়নি এবং কেন কাউকে পুরস্কার দেয়নি, তখনও একই উত্তর হবে। কারণ কি, আমরা দেখো তার পরের প্যারাটা পড়লেই দেখতে পাচ্ছি, অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট, সমস্ত উত্তর ছিল আলাদা। দ্য জার অ্যাগ্রিড উইথ নান অফ দেম অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স জয়নিং হয়েছে, সেন্টেন্সের মধ্যে বিং দিয়ে দিয়েছে, যেখানে অ্যামিজ আর ওয়াজ ওয়ার হয় সেখানে বিং আনতে হয়। তাই জন্য দেখো এটা সিম্পল সেন্টেন্স জয়নিং হয়েছে। এই সেন্টেন্সটা তুলে দিয়ে বলতেই পারে পরীক্ষার সময় কমপ্লেক্সে পরিবর্তন কর। তাহলে কি হলো, অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট, সমস্ত প্রশ্নের উত্তরগুলো ছিল আলাদা আলাদা। দ্য জার অ্যাগ্রিড উইথ নান অফ দেম, জার কারুর সঙ্গেই সন্তুষ্ট হলো না। অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, এবং কাউকেই কোনো পুরস্কার দিল না। তাহলে কেন পুরস্কার দিল না স্যার, যেহেতু তাদের সমস্ত প্রশ্নের উত্তর প্রত্যেকের আলাদা আলাদা ছিল, তাই জন্য সে কাউকে আর কোনো রিওয়ার্ড দিল না। বাট স্টিল উইশিং টু ফাইন্ড, কিন্তু তখনও সে তার মনের মধ্যে দৃঢ় ইচ্ছা ছিল খোঁজার, দ্য রাইট অ্যান্সার্স টু হিজ কোশ্চেন্স, তার সবকটা প্রশ্নের সঠিক উত্তর। হি ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিল, টু কনসাল্ট আ হারমিট, আলোচনা করার জন্য, হারমিট মানে সাধু ব্যক্তির সাথে, একটা হারমিট মানে সাধু ব্যক্তি। ওয়াইডলি, যে
চতুর্দিকে রিনাউন্ড, ওয়াইডলি রিনাউন্ড, যে ছিল খুবই বিখ্যাত, ফর হিজ উইজডম, তার জ্ঞানের জন্য। তাহলে কে জ্ঞানের জন্য বিখ্যাত ছিল? হারমিট। হারমিট মানে যে সাধু ব্যক্তি, যে সন্ন্যাসী, তাকে বলা হয় হারমিট। সেই ব্যক্তিটা ওয়াইডলি, ব্যাপকভাবে বা চতুর্দিকে বিস্তার জায়গা জুড়ে, রিনাউন্ড, বিখ্যাত ছিল, ফর হিজ উইজডম, তার জ্ঞানের জন্য। মানে সাধু ব্যক্তিটার খুব নলেজ ছিল, জ্ঞান ছিল, তার জন্য সে খুব বিখ্যাত ছিল। তাহলে এখান থেকে কি প্রশ্ন উঠে এলো এতক্ষণে আমাদের? শর্ট প্রশ্ন, যে 3-4 মনে প্রশ্ন কি এসেছিল, এবং যার কেন কাউকে রিওয়ার্ড দেয়নি, মানে কেন কাউকে পুরস্কৃত করেনি, এটা একটা প্রশ্ন। এবং এটাও হতে পারে প্রশ্ন কি 6 নম্বরের, যে যার যে প্রশ্নগুলো করেছিল তার পরিপ্রেক্ষিতে জ্ঞানী ব্যক্তিরা কি উত্তর দিয়েছিল। এইটুকুর মধ্যে থেকে আমাদের এই দুটো ধরনের প্রশ্নের উত্তর একই হবে, সেটা পরীক্ষাতে আমাদের আসতে পারে। এবার শুরু হচ্ছে অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট। আমরা বুঝে গেলাম যে যার কেন কাউকে রিওয়ার্ড করেনি, তারপরের থেকে আমাদের শুরু হচ্ছে। দ্য হারমিট লিভড ইন আ উড, তাহলে হারমিটটা বাস করতো কোথায়? একটা জঙ্গলে। হুইচ হি নেভার কুইটেড, যেটা সে কোনোদিনও ছাড়েনি বা ত্যাগ করেনি। অ্যান্ড হি রিসিভড নান বাট কমন ফোক, সে সাধারণ মানুষ ছাড়া কারোর সঙ্গে সাক্ষাৎ করত না। সো দ্য জার পুট অন সিম্পল ক্লোজ, তাই জন্য জার সাধারণ জামা কাপড় পরলেন। উচ্চারণটা কি? TSAR, জার, টিটা সাইলেন্ট থাকবে। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিট সেল, হারমিটের গৃহে, সেল মানে গৃহ বা বাড়ি, তে পৌঁছানোর পূর্বে ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, তার ঘোড়া থেকে তিনি নামলেন। ডিসমাউন্টেড মানে আলাদা হওয়া বা নামা, ঘোড়া থেকে নামলেন। ডিসমাউন্টেড মানে হচ্ছে আলাদা হওয়া। ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, তার ঘোড়া থেকে তিনি আলাদা হলেন। অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, এবং তার বডিগার্ডকে পেছনে ছেড়ে গেলেন। কে? জার। ওয়েন্ট অন অ্যালোন, এবং একাকী তিনি যাত্রা করলেন। এইখান থেকে প্রশ্ন আসে পরীক্ষার সময়, হোয়াই ডিড দ্য জার লিভ হিজ বডিগার্ড, জার কেন তার বডিগার্ডকে ছেড়ে গেছিল? কারণ কি? সেই হারমিট বা সাধু ব্যক্তিটি সাধারণ মানুষ ছাড়া কারোর সঙ্গে সাক্ষাৎ করতেন না। দ্বিতীয়ত, জার কেন সাধারণ পোশাক পরে গেছিল? না, জার ওই সাধু ব্যক্তিটি সাধারণ মানুষ ছাড়া কারোর সঙ্গে সাক্ষাৎ করতেন না, তাই জন্য তিনি পুট অন সিম্পল ক্লোজ, সাধারণ পোশাক পরে তিনি গিয়েছিলেন। হয়ে গেল। তারপরে হোয়েন দ্য জার অ্যাপ্রোচড, যখন জার সেখানে পৌঁছালো। দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, হারমিট খনন করছিল জমি। ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, তার বাড়ির সামনে। সিং দ্য জার, জারকে দেখে। হি গ্রিটেড হিম, সে তাকে সম্বোধন করল। অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, এবং সেই সাধু ব্যক্তিটি আবার খনন করতে আরম্ভ করলো। দ্য হারমিট ওয়াজ ফ্রেইল মানে হচ্ছে ফ্রেইল অ্যান্ড উইক, দুর্বল এবং নিরীহ, মানে খুবই শরীরের অবস্থা খুবই জীর্ণপ্রায়। ফ্রেইল মানে লিন যাকে বলে, ফ্রেইল অ্যান্ড উইক, খুবই দুর্বল এবং জরাজীর্ণ। অ্যান্ড ইচ টাইম, প্রত্যেকবার। হি স্টাক মানে খনন মানে কোপাচ্ছিল। হি স্পেড মানে স্টাক মানে আটকানো, সে আটকাচ্ছিল তার কোদালটাকে, স্পেড মানে কোদাল, ইনটু দ্য গ্রাউন্ড মাটির মধ্যে। অ্যান্ড টার্নড আর লিটিল আর্থ, এবং অল্প অল্প করে সেখান থেকে মাটি তুলছিল। হি ব্রেথড হেভিলি, সে জোরে জোরে নিঃশ্বাস ফেলছিল। দ্য জার ওয়েন্ট আপ টু হিম, জার তার কাছে গেল। অ্যান্ড সেইড, এবং বলল, আই হ্যাভ কাম টু ইউ, আমি তোমার কাছে এসেছি। ওয়াইজ হারমিট, জ্ঞানী মানুষ। টু আস্ক ইউ, তোমাকে জিজ্ঞেস করার জন্য। টু অ্যান্সার, উত্তরগুলো। 3 কোশ্চেন্স, 3টে প্রশ্নের। হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম, কি করে আমি জানবো সঠিক কাজের সঠিক সময়। হু আর দ্য পিপল আই মোস্ট নিড, কোন মানুষগুলো আমাদের সব থেকে দরকারি। অ্যান্ড টু হুম শুড আই
এবং কাকে সব থেকে বেশি কাছের মনে করব, দেয়ারফোর পে মোর অ্যাটেনশন দ্যান টু দ্য রেস্ট, এবং কার প্রতি আমি বেশি যত্ন নেব বাকি লোকেদের থেকে। অ্যান্ড এবং হোয়াট অ্যাফেয়ার্স, কি ঘটনা বা কি বিষয়, আর মোস্ট ইম্পর্টেন্ট সব থেকে বেশি দরকারি, অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, এবং কোন জিনিসের প্রতি আমাকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে, আমার প্রথম প্রায়োরিটি দিতে হবে। দ্য হারমিট লিসেন টু দ্য স্যার, হারমিট তার কথা শুনলেন, বাট অ্যান্সার্ড নাথিং, কিন্তু কোনো উত্তর দিলেন না। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড, সে শুধু তার হাতে একটা থুতু ফেলল। অ্যান্ড রিকমেন্ডড ডিগিং, এবং সে খনন করতে আরম্ভ করলো। রিকমেন্ডস ডিগিং মানে সে মনে করলো যে খনন করাটা তার দরকার, তাই সে খনন করতে আরম্ভ করলো। ইউ আর টায়ার্ড, তুমি হো ক্লান্ত, সেইড দ্য জার, জার বলল। লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক আ হোয়াইল ফর ইউ, আমাকে তোমার কোদালটা নিতে দাও এবং আমাকে তোমার জন্য কাজ করতে দাও। থ্যাঙ্কস, সেইড দ্য হারমিট, হারমিট বলল ধন্যবাদ। অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার, জারকে সেই কোদালটা দিয়ে হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, সে বসে পড়ল মাটির ওপরে। হোয়েন হি হ্যাড ডাগ টু বেডস, যতক্ষণে সে দুটো জমি খনন করেছে, বেডস মানে জমি, বিছানা নয়, ডাগ মানে খনন করা, ডিআইজি ডিগ, তার পাস ফ্রম ডাগ, খনন করেছে। দ্য জার স্টপড অ্যান্ড রিপিটেড হিজ কোশ্চেন, জার থামল এবং তার প্রশ্নটা পুনরায় জিজ্ঞাসা করলো। দ্য হারমিট এগেইন গেভ নো অ্যান্সার, হারমিট আবার কোনো উত্তর দিল না। বাট রোজ, কিন্তু উঠে দাঁড়ালো। স্ট্রেচড আউট হিজ হ্যান্ড, তার হাতটা সে তুলল, ফর দ্য স্পেড, কোদালটার জন্য। অ্যান্ড সেইড, এবং বলল, নাও রেস্ট আ হোয়াইল, এবার তুমি কিছুক্ষণ বিশ্রাম নাও। লেট মি ওয়ার্ক আ বিট, আমাকে আমার কাজটা করতে দাও। পরের প্যারা, বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড অ্যান্ড কন্টিনিউড টু ডিগ, কিন্তু জার তাকে দিল না কোদালটা এবং খনন কার্য চালিয়ে গেল। 1 hour পাস্ট, 1 ঘন্টা কেটে গেছে। অ্যান্ড অ্যানাদার, এবং আরও 1 ঘন্টা কেটে গেছে। দ্য সান বিগেইন টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ, সূর্য অস্ত যেতে আরম্ভ করল গাছের পেছনের দিকে। অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট টাক দ্য স্পেড ইনটু দ্য গ্রাউন্ড, এবং জার শেষ পর্যন্ত কোদালটাকে মাটিতে আটকালো। অ্যান্ড সেইড, বলল, আই কেম টু ইউ ওয়াইজ ম্যান, জ্ঞানী মানুষ, আমি তোমার কাছে এসেছি ফর দ্য অ্যান্সার, উত্তরের জন্য। টু মাই কোশ্চেন্স, আমার প্রশ্নের। ইফ ইউ ক্যান গিভ মি নান, যদি তুমি আমায় কোনো উত্তর না দাও, টেল মি সো, আমাকে বলে দাও। অ্যান্ড আই উইল রিটার্ন হোম, আমি বাড়ি ফিরে যাব। হেয়ার কামস সামওয়ান রানিং, সেইড দ্য হারমিট, হারমিটটা বলল, এই দেখো ঘরে কেউ একটু দৌড়ে আসছে। লেট আস সি হু ইট ইজ, চলো আমরা দেখি সে কে। দ্য জার টার্ন রাউন্ড অ্যান্ড স আ বিয়ার্ডেড ম্যান কাম রানিং আউট অফ দ্য উড, যার সঙ্গে সঙ্গে ঘুরে তাকালো এবং দেখতে পেল একটা দাড়িওয়ালা মানুষ যে দৌড়ে আসছে জঙ্গলের মধ্যে থেকে। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস, মানুষটা তার হাতটা দিয়ে ধরে রেখেছিল। প্রেসড এগেইনস্ট হিজ স্টমাক, স্টমাক মানে তলপেটে তার হাত দিয়ে জোরে করে ধরে রেখেছিল। অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং আন্ডার দেম, তার সেই তলপেট দিয়ে গলগলিয়ে রক্ত বেরোচ্ছিল। হোয়েন হি রিচড, যখন সে পৌঁছালো, দ্য জার, জার কি করলো? হোয়েন হি রিচ দ্য জার, যখন সেই মানুষটি রক্তাক্ত অবস্থায় জারের কাছে পৌঁছালো, হি ফেল ফেইন্টিং, সে পড়ে গেল। ফেল মানে পড়ে গেছিল, ফেইন্টিং মানে অজ্ঞান হয়ে, অন দ্য গ্রাউন্ড, মাটির ওপরে। মর্নিং মানে গোঙাচ্ছিল, ও মাগো মাগো এরকম করে গোঙানো। মর্নিং মানে গোঙাচ্ছিল। ফিবলি খুব দুর্বলভাবে, কাতর কণ্ঠে সে গোঙাচ্ছিল যন্ত্রণাতে।
দ্য জার অ্যান্ড দ্য হারমিট আনফাস্টেন্ড দ্য ম্যানস ক্লোদিং। জার এবং হারমিট কি করলো? আনফাস্টেন্ড মানে খুলে দিল ভদ্রলোকের জামা কাপড়। দেয়ার ওয়াজ আ লার্জ উন্ড, সেখানে একটা বড় ক্ষত ছিল। ইন হিজ স্টমাক, তার তলপেটের ওখানে। দ্য জার ওয়াশড ইট, জার কি করলো? সেটাকে ধুয়ে দিল। অ্যাজ বেস্ট অ্যাজ হি কুড, যতটা ভালোভাবে সে পারল। অ্যান্ড ব্যান্ডেজড ইট, এবং এটাকে কি করলো? ব্যান্ডেজ করে দিল। উইথ হিজ হ্যান্ডকারচিফ, তার হাতের রুমাল দিয়ে। অ্যান্ড উইথ আ টাওয়েল দিয়ে। দ্য হারমিট হ্যাড, যেটা হারমিটের ঘরেতে ছিল। তাহলে কি করলো? জার সেই জায়গাটা ধুয়ে দিল, ক্ষত জায়গাটা, এবং তার সেই জায়গাটা ব্যান্ডেজ দিয়ে দিয়ে, কি দিয়ে ব্যান্ডেজ ছিল? হাতের রুমাল দিয়ে এবং টাওয়েল দিয়ে পুরো ব্যান্ডেজ করে ঢেকে দিল। কে করলো? জার করলো। বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, রক্ত তখনও থামছিল না। অ্যান্ড জার এগেইন অ্যান্ড এগেইন রিমুভ দ্য ব্যান্ডেজ, বারবার করে সে ব্যান্ডেজটা খুলছিল আর লাগাচ্ছিল। সোকড উইথ ওয়ার্ম ব্লাড, যেটা রক্তে, গরম তাজা রক্তে পুরো একদম ভিজে গেছিল। সোকড মানে শুষে নিয়েছিল, হ্যাঙ্কারচিফ আর টাওয়েলটা পুরো রক্ত শুষে নিচ্ছিল বারবার করে। অ্যান্ড ওয়াশড অ্যান্ড রিব্যান্ডেজ দ্য উন্ড, সে বারবার করে ধুচ্ছিল ওই রক্তমাখা টাওয়েলটাকে হ্যাঙ্কারচিফে, এবং বারবার করে তাকে সেটা ধুয়ে আবার ক্ষত জায়গায় লাগাচ্ছিল। তাহলে এইখানে প্রশ্ন আসতে পারে, এখান থেকে এই প্যারাটা থেকে সেম টু সেম এই প্যারা টুকে দিতে হবে। কি করতে হবে না, পরিবেশনের প্রশ্ন আসতে পারে যে কি করে সেই জার সেই আহত মানুষটির সেবা শুশ্রূষা করলো। 6 নম্বরে প্রশ্ন আসে, একদম সেম টু সেম টুকে দিতে হবে এটা দেখে। আচ্ছা, তারপরের প্যারা, হোয়েন অ্যাট লাস্ট দ্য ব্লাড সিজড ফ্লোয়িং, যখন শেষ পর্যন্ত রক্ত পড়া থামলো। দ্য ম্যান রিভাইভড, সিজড মানে থামা। হোয়েন অ্যাট লাস্ট দ্য ব্লাড সিজড ফ্লোয়িং, যখন শেষ পর্যন্ত রক্ত পড়া বন্ধ হলো। দ্য ম্যান রিভাইভড, মানুষটা সুস্থ হতে আরম্ভ করলো আস্তে আস্তে। সিজড মানে থেমে যাওয়া, রক্ত পড়া বন্ধ হলো। রিভাইভ মানে সুস্থ হওয়া। অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, এবং সে কিছুটা জল পান করতে চাইল। সে কি করলো? জল পান করতে চাইল। দ্য জার ব্রট, ব্রিং এর পাস ফ্রম ব্রট, জার নিয়ে এলো ফ্রেশ ওয়াটার, কিছু পরিষ্কার জল। অ্যান্ড গেভ ইট টু হিম, এবং তাকে দিল। মিনওয়াইল, ঠিক সেই সময়, দ্য সান হ্যাড সেট, সূর্যটা অস্ত গিয়েছিল। অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল, এবং আশেপাশে চারিদিকে বেশ শান্ত হয়ে গেছিল। মানে পরিবেশটা আস্তে আস্তে শান্ত, মানে নির্ঝুম হচ্ছিল। সো দ্য জার উইথ দ্য হারমিটস হেল্প, সেই জন্য জার কি করলো? হারমিটের সাহায্য নিয়ে ক্যারিড দ্য উন্ডেড ম্যান ইনটু দ্য হার্ট, সেই আহত মানুষটাকে তার কুঁড়ে ঘরে নিয়ে এলো। অ্যান্ড লেইড হিম, তাকে শুয়ে দিল অন দ্য বেড। এইগুলো কিন্তু উত্তর হবে ওই আগের প্যারার সাথে যুক্ত করতে হবে। হাউ ডিড দ্য জার নার্স দ্য উন্ডেড ম্যান, কি করে জার আহত মানুষটার সেবা শুশ্রূষা করেছিল, এখানে বলতে গেলে এগুলোও বলতে হবে। সো দ্য জার উইথ দ্য হারমিটস হেল্প, হারমিটের সাহায্য নিয়ে জার ক্যারিড দ্য উন্ডেড ম্যান, আহত মানুষটাকে বহন করে নিয়ে এলো। ইনটু দ্য হার্ট, সেই কুঁড়ে ঘরে। অ্যান্ড লেইড হিম, তাকে শুয়ে দিল অন দ্য বেড, বিছানার ওপরে। লাইং অন দ্য বেড, বিছানায় শুয়ে। দ্য ম্যান ক্লোজড হিজ আইজ, তার চোখটা বন্ধ করলো। অ্যান্ড ওয়াজ কোয়াইট, এবং চুপ করে শুয়ে পড়ল। বাট দ্য জার ওয়াজ সো টায়ার্ড, কিন্তু জার ছিল খুব ক্লান্ত। উইথ হিজ ওয়াক, তার এই এতটা হাঁটার জন্য জঙ্গলের রাস্তায়। অ্যান্ড উইথ দ্য ওয়ার্ক হি হ্যাড ডান, সে যে মাটি খুঁড়েছে কোদাল দিয়ে, তার জন্য সে খুব ক্লান্ত ছিল। রাজা কোনো রকম ধরনের কাজ তো করে না, তাই সে ক্লান্ত হয়ে পড়েছে। দ্যাট হি ক্রাউজ ডাউন মানে গা এলিয়ে দেওয়া। মনে কর তুই পুরোপুরি শুলি না, তুই তোর গাটাকে একটু এলিয়ে দিলি, ওটাকে বলছে ক্রাউজ ডাউন, মানে গা এলিয়ে দেওয়া, যাকে বলা হয় লিন, মানে ঝুঁকে যাওয়া বা হেলান দেওয়া। ক্রাউজ ডাউন অন দ্য থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড মানে চৌকাঠ, ঘরে ঢোকা যে চৌকাঠ হয় সেই চৌকাঠেতে কি করলো? থ্রেশহোল্ড।
তারপরে কি হলো, থ্রেশহোল্ড, তারপরে লাইনটা আমি হারিয়ে গেলাম, একটু দাঁড়াও, থ্রেশহোল্ড অ্যান্ড ফেল, অনুভব করলো, অ্যান্ড অলসো ফেল অ্যাসলিপ, এবং সে ঘুমের অনুভব করলো, আর ঘুমন্ত অবস্থা অনুভব হলো। কতটা ঘুমন্ত, সো সাউন্ডলি, ভীষণ তীব্র ঘুমে সে একদম ঘুমিয়ে পড়লো। অ্যাসলিপ মানে ঘুমিয়ে পড়লো, তীব্র ঘুমে। সো সাউন্ডলি মানে ভীষণ গভীর ঘুমে ঘুমিয়ে পড়লো। সাউন্ড মানে শব্দ নয়, গভীর ঘুমে ঘুমানো। দ্যাট হি স্লেপ্ট অল থ্রু দ্য শর্ট সামার নাইট, এবং সে সেই ছোট্ট রাতের বেলায় সারা রাত্রি সে ঘুমিয়েই রইল। হোয়েন হি অ্যাওয়েক ইন দ্য মর্নিং, যখন সে জেগে উঠল পরের দিন সকালবেলায়, ইট ওয়াজ লং বিফোর হি কুড রিমেম্বার হোয়ার হি ইজ, পরের দিন সকালবেলা যখন সে ঘুমের থেকে উঠল, সে মনে করতে পারলো না যে সে কোথায় রয়েছে, এত কিছু ছিল কোথায়। অর হু ওয়াজ দ্য স্ট্রেঞ্জ বিয়ার্ডেড ম্যান লাইং অন দ্য বেড গেজিং, আচ্ছা, অ্যান্ড অর হু ওয়াজ দ্য স্ট্রেঞ্জ বিয়ার্ডেড ম্যান, এবং সেই দাঁড়িয়েওয়ালা মানুষটাই বা কে, যে শুয়ে রয়েছে বিছানার উপরে, অ্যান্ড গেজিং, যে তাকিয়ে রয়েছে, ইনটেন্টলি মানে উদ্দেশ্যহীনভাবে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে, অ্যাট হিম, তার দিকে, উইথ শাইনিং আইজ, তার জল জলের চোখ নিয়ে। এ মানুষটা কে, যার তো অবাক হয়ে গেল, ও সব ভুলেই গেছে, এত গভীর ঘুমে ঘুমিয়েছে। ফরগিভ মি, আমার ক্ষমা করে দিন, সেড দ্য বিয়ার্ডেড ম্যান, দুর্বল, ইন আ উইক ভয়েস, উইক মানে দুর্বল কণ্ঠে সেই আহত মানুষটা বলল, হে প্রভু আমার ক্ষমা করে দিন। When he saw that the jar was awake and was looking at him, কখন সে বলল, সেই মানুষটা আহত দাড়িওয়ালা মানুষটা, বিয়ার্ডেড মানে দাড়িওয়ালা মানুষ কখন বলল, যখন সে দেখলো যে জার তার দিকে তাকিয়ে রয়েছে, জেগে গেছে এবং তার দিকে তাকিয়ে রয়েছে। জার তো ভুলেই গেছে সে কি অবস্থা, আর ও তো ভয় পেয়ে গেছে। কেন, আমরা এবারে আসবো। সে কেন তাদের ফরগিভ চেয়েছিল, ক্ষমা চেয়েছিল, সেটা আমরা পরের পরে জানতে পারবো। I do not know you and have nothing to forgive you for, আমি তোমায় চিনি না, তোমার ক্ষমা করার প্রশ্নই ওঠে না। said the jar, জার বলল, you do not know me, তুমি আমাকে জানো না, but I know you, কিন্তু আমি আপনাকে জানি। আপনি আমায় জানেন না, কিন্তু আমি আপনাকে জানি। I am that enemy of yours, আমি হলাম তোমার সেই শত্রু। who swore to revenge himself on you, যে SWARE, swear প্রতিজ্ঞা করা, তার past form SWORE, swore, যে প্রতিজ্ঞা নিয়েছিলাম, to revenge প্রতিশোধ নেব, himself on you তোমার প্রতি, একা একাই, বিকজ কারণ, কেন প্রতিশোধ নিতে চেয়েছিল সেই মানুষটা, বিয়ার্ডেড মানুষটা, বিকজ ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার, কারণ তুমি আমার ভাইকে খুন করেছো, অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, এবং তুমি তার সমস্ত সম্পত্তি দখল করে নিয়েছো। তাহলে বোঝা গেল কেন সে তাকে ক্ষমা চেয়েছিল এবং কেন সে তাকে মারতে চেয়েছিল। এখান থেকে শর্ট প্রশ্ন আসবেই। তারপরের পেজে পরের প্যারা, আই নিউ ইউ হ্যাড গন অ্যালোন টু সি দ্য হারমিট, আমি জানতে পেরেছিলাম যে তুমি হারমিটের সঙ্গে দেখা করতে গেছিলে একাই। অ্যান্ড আই রিজলভ টু কিল ইউ, এবং আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে আপনাকে মেরে ফেলবো, অন ইয়োর ওয়ে ব্যাক, যখন আপনি ফিরে আসবেন একা। আবার কোথায়, ওই যে ঘোড়াকে ছেড়ে, দেহরক্ষীকে ছেড়ে সে গেছিল হারমিটের কাছে, যখন সে একা একা বনের জঙ্গলের রাস্তা দিয়ে ফিরবে তখন তাকে মেরে ফেলবে। বাট দ্য ডে পাস্ট, কিন্তু একটা দিন পুরো অতিবাহিত হয়ে গেছে। ইউ ডিড নট রিটার্ন, তুমি ফিরে আসোনি। সো আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বুশ, অ্যাম্বুশ মানে হচ্ছে AMBUSH, অ্যাম্বুশ মানে লিখে রাখো গুপ্ত জায়গা। সো আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বুশ, সেই জন্য আমি আমার গুপ্ত জায়গা থেকে বেরিয়ে এসেছি। টু ফাইন্ড ইউ, তোমায় খোঁজার জন্য। অ্যান্ড এবং আই কেম আপন ইউর বডিগার্ড, এবং আমি তোমার বডিগার্ডকে যখন পেরিয়ে আসছিলাম,
অ্যান্ড দে রিকগনাইজড মি, তারা আমাকে চিনতে পেরে গেছিল। অ্যান্ড উন্ডেড মি, এবং আমাকে আহত করেছিল। তাহলে বোঝা গেল এখানে বিয়ার্ডেড ম্যানটা কি করে আহত হয়েছিল? সেই বডিগার্ডের দ্বারা আহত হয়েছিল। এবং এই উন্ডেড ম্যান কে ছিল? না, ছিল হচ্ছে যার ভাইকে এই জার একবার মেরে ফেলেছিল এবং তাদের সমস্ত সম্পত্তি দখল করে নিয়েছিল। তাই জন্য সে রিভেঞ্জ নেওয়ার জন্য সে জারকে খুন করতে চেয়েছিল। I escaped from death. I escaped from them. আমি তাদের কাছ থেকে পালিয়ে এসেছিলাম। But should have bled. BLED, bled মানে হচ্ছে রক্ত ঝরা। BLED, ব্লিডের পাস্ট ফ্রম BLED, ব্লেড। কিন্তু এতটা রক্ত ঝরছিল টু ডেথ, মরে যাওয়ার মতন। হ্যাড ইউ নট ড্রেস মাই উন্ড, যদি আপনি আমার ক্ষত জায়গাটা ড্রেসিং না করতেন, মানে পরিষ্কার না করতেন, তাহলে এতটা রক্ত ঝরছিল যে আমি মরেই যেতাম। আমি সেখান থেকে পালিয়ে এসেছিলাম, কিন্তু এতটা রক্তপাত হচ্ছিল যে আমি মরেই যেতাম আপনি যদি আমার সেবা শুশ্রূষা না করতেন। I wished to kill you. I wished to kill you. আমি চেয়েছিলাম তোমাকে মেরে ফেলতে। I wished to kill you. আমি চেয়েছিলাম তোমাকে মেরে ফেলতে। And you have saved my life. তুমি আমার জীবন বাঁচিয়েছো। Now if I live, যদি আমি এখন বাঁচি, and if you wish it, যদি তুমি এটা চাও, কারণ কি তোমার সাথে সত্যি কথা বলে দিলাম, তুমি চাইলে আমাকে বাঁচিয়ে রাখো, নাহলে মেরে ফেলো, আমি তো মরেই যেতাম, তোমার জন্য তো বাঁচলাম আমি। I will serve you as your most faithful slave. আমি তোমাকে দেব, সার্ভ করবো মানে দেব, অ্যাজ ইয়োর মোস্ট ফেথফুল স্লেভ, মানে সেই আহত মানুষটা বলল আমি তোমার কাছে একজন বিশ্বস্ত দাস হিসেবে থাকতে চাই। অ্যান্ড উইল বিড, এবং বড় করব, মাই সানস, আমার সন্তানদের, ডু দ্য সেম, এই একই কাজ করতে, মানে তোমার হয়ে স্লেভারি করতে, দাসত্ব করতে, বিশ্বস্ত হিসাবে। ফরগিভ মি, আমায় ক্ষমা করে দিন প্লিজ। দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড, জার খুব সন্তুষ্ট হলো, টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি, তার একটা শত্রুর সঙ্গে এত শান্তি স্থাপন করে। অ্যান্ড টু হ্যাভ গেইনড হিম ফর আ ফ্রেন্ড, এবং তাকে অর্জন করে একটা বন্ধু হিসাবে, গেইনড মানে অর্জন করা। অ্যান্ড হি নট অনলি ফরগিভ হিম, সে শুধু তাই ক্ষমাই করেনি, যার শুধু তাই ক্ষমাই করেনি, বাট সেইড, সে বলল, হি উড সেন্ড হিজ সার্ভেন্টস, সে তার চাকরদের পাঠাবে, অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান, এবং তার নিজস্ব ফিজিশিয়ান মানে হচ্ছে যে ডাক্তার, তাকে পাঠাবে, টু অ্যাটেন্ড হিম, তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। অ্যান্ড প্রমিসড টু রেস্টোর হিজ প্রপার্টি, এবং সে প্রমিস করল যে তার সম্পত্তিটাকে সে ফিরিয়ে দেবে। হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান, সেই আহত মানুষটার কাছ থেকে লিভ মানে তাকে ত্যাগ করে, তাকে ছেড়ে এসে, দ্য জার ওয়েন্ট আউট ইনটু দ্য পর্চ, PORCH, পর্চ মানে পথ, জার পথের রাস্তায় বেরোলো, মানে ঘরের থেকে কুটির থেকে বেরোলো। অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, এবং চারদিকে খুঁজতে লাগলো সে সাধু ব্যক্তির খোঁজে, কোথায় গেল বেটা, আমার উত্তরগুলো না দিয়ে। বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইশড ওয়ান্স মোর টু বেগ অ্যান অ্যান্সার টু দ্য কোশ্চেন্স হি হ্যাড পুট, তাহলে বিফোর গোয়িং অ্যাওয়ে, সেখান থেকে চলে যাওয়ার পূর্বে, হি উইশড, সে ইচ্ছা প্রকাশ করলো, ওয়ান্স মোর, আরেকবার ভিক্ষা করলো সে উত্তরগুলো তার প্রশ্নের, হি হ্যাড পুট, যেগুলো সে হারমিটের সামনে রেখেছিল প্রশ্নগুলো। দ্য হারমিট ওয়াজ আউটসাইড, হারমিট ছিল বাইরে। অন হিজ নিজ, তার হাঁটুর ওপরে। শোয়িং সিডস,
বীজ বপন করছিল, ইন দ্য বেডস, সেই খনন করা জমিগুলোতে, দ্যাট হ্যাড বিন ডাগ, যেটা খনন করা হয়েছিল, দ্য ডে বিফোর, গতকাল যেগুলো খনন করা হয়েছিল, ইয়েস্টারডে। দ্য জার অ্যাপ্রোচড হিম, জার তার কাছে খুব কোমলভাবে দাবি করলো, অ্যান্ড সেইড, বলল, ফর দ্য লাস্ট টাইম, শেষবারের মতো, আই প্রে ইউ দ্য অ্যান্সার মাই কোশ্চেন্স, ওয়াইজ ম্যান, জ্ঞানী মানুষ, আপনার কাছে শেষবারের মতো আমি অনুরোধ করছি, দয়া করে আমাকে উত্তরগুলো দিন আমার প্রশ্নের। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, তুমি তো অলরেডি উত্তর পেয়ে গেছো, সেইড দ্য হারমিট, হারমিট বলল। স্টিল ক্রাউচিং অন হিজ থিন লেগ, ক্রাউচিং মানে ভর করা, হামাগুড়ি দেওয়া, তার ওই হামাগুড়ি দিয়ে উঠতে উঠতে কাপা কাপা পায়ে, রোগা পায়েতে কাপা কাপা অবস্থায় উঠতে উঠতে সে বলল, তুমি তোমার উত্তর তো পেয়ে গেছো অলরেডি, জার। অ্যান্ড লুকিং আপ অ্যাট দ্য জার, এবং জারের দিকে তাকালো। হু স্টুড বিফোর হিম, যে মানে জার, যে তার সামনে দাঁড়িয়েছিল। হাউ অ্যান্সার্ড, হোয়াট ডু ইউ মিন, আস্কড দ্য জার, কি করে উত্তর পেলাম, কি বলছেন আপনি, কি বলতে চাইছেন? জার তো অবাক হয়ে গেল। ডু ইউ নট সি, রিপ্লাইড দ্য হারমিট, তুমি কি দেখোনি? এই লাস্ট প্যারাতে রয়েছে জার কি করে তার প্রশ্নের উত্তর পেল। আবার 6 নম্বরের প্রশ্ন এখান থেকে আসে এবং সেখান থেকে লাস্ট প্যারা থেকে আমাদের উত্তর লিখতে হয়। ভালো করে দেখো এই জায়গায়। রিপ্লাইড দ্য হারমিট, হারমিট উত্তর দিল, তুমি কি দেখোনি? ইফ ইউ হ্যাড নট পিটেড, পিআইটিআইইডি মানে অনুভূতিশীল হওয়া, সহানুভূতিশীল হওয়া, মাই উইকনেস ইয়েস্টারডে, ইফ ইউ হ্যাড নট পিটেড মাই উইকনেস ইয়েস্টারডে, যদি তুমি গত রাত্রেবেলা আমার যন্ত্রণা না বুঝতে বা সহানুভূতিশীল না হতে, অ্যান্ড হ্যাড নট ডাগ দোজ বেডস ফর মি, যদি তুমি আমার সেই হাঁপানি দেখে বা কষ্ট দেখে আমার জন্য জমিগুলো খনন না করে দিতে, বাট কিন্তু হ্যাড গন ইয়োর ওয়ে, যদি তুমি তোমার পথে চলে যেতে, দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ, সেই মানুষটা তোমাকে রাস্তায় আক্রমণ করত, অ্যান্ড ইউ উড হ্যাভ রিপেন্টেড অফ নাথিং, হ্যাভ নাথিং স্টেড উইথ হিম, এবং তুমি ইউ উড হ্যাভ রিপেন্টেড মানে রিপেন্টেড মানে অনুতাপ করা, এবং তুমি অনুতাপ করতে অফ নট হ্যাভিং স্টেড উইথ মি, এবং তখন তোমাকে অনুতাপ করতে হতো আমার সঙ্গে না থাকার জন্য। তাহলে যার এখানে কি জানতে, যার এখানে মানে হারমিট বা সাধু ব্যক্তিরা কি বলল, যদি তুমি কালকে আমার জন্য না দাঁড়াতে আর আমার জন্য রিপেন্ট মানে অনুতাপ বা অনুশোচনা তোমার না হতো, তাহলে তুমি কখনোই আমার জন্য কাজটা করতে না এবং জমিগুলো খনন করতে না, তুমি তোমার পথে চলে যেতে এবং সেই মানুষ তোমায় আহত করত। এবং যদি তুমি অ্যান্ড ইউ উড হ্যাভ রিপেন্টেড অফ নট হ্যাভিং স্টেড উইথ মি, এবং যদি তুমি আমার যন্ত্রণা দেখে অনুভূতিশীল না হয়ে তুমি চলে যেতে, যদি আমার সঙ্গে না থাকতে, তাহলে কখনোই তুমি এই মৃত্যুটাকে এড়াতে পারতে না। এটা কে বলল? সাধু ব্যক্তিরা বলল জারকে। সেই জন্য দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, সেই জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সময় ওয়াজ ছিল, হোয়েন যখন, ইউ ওয়ার ডিগিং দ্য বেডস যখন তুমি জমিটা খনন করছিলে। কারণ কি, জমিটা তুমি যদি খনন নাই করতে তুমি দাঁড়াতেই না আমার জন্য। অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, এবং আমি ছিলাম সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ। অ্যান্ড টু ডু মি গুড ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, এবং করা, টু ডু মানে করা, মি আমার জন্য, গুড ভালো, ছিল তোমার সব থেকে গুরুত্বপূর্ণ ব্যবসা বা কাজ। তাহলে হারমিট তাহলে এখানে কি বলল? সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন ইউ আর ডিগিং দ্য বেডস, সব থেকে গুরুত্বপূর্ণ সময় হলো যখন তুমি আমার জন্য আমার যন্ত্রণাটা বুঝে জমি খনন করছিলে, আমার যন্ত্রণা আমার ব্যথা বুঝে।
এবং আমি ছিলাম সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ, এবং আমার জন্য ভালো কিছু করা ছিল তোমার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। যার তো এখানে সমস্ত উত্তর পেয়েই গেল। সবথেকে গুরুত্বপূর্ণ সময় কি? প্রেজেন্ট সময়। তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ কি? যার সঙ্গে তুমি বর্তমানে রো। এবং সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কি? তার জন্য ভালো কিছু করা। মানে সবথেকে গুরুত্বপূর্ণ সময় তোদের এই পড়াচ্ছি এটা এখন। সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কি? তোদের জন্য ভালো কিছু পড়ানো, সঠিকভাবে তোকে পড়ানো জিনিসটা, সাবজেক্টটা। আর সবথেকে গুরুত্বপূর্ণ আমার মানুষ কারা? তোরা এখন যারা পড়ছিস, যারা আমার কথাগুলো শুনছিস। আমি উত্তর পেয়ে গেলাম, যার তারা সমস্ত উত্তর পেয়ে গেল। বোঝা গেল ব্যাপারটা? আফটারওয়ার্ডস, তারপরে, হোয়েন দ্য ম্যান র্যান টু আস, যখন মানুষটা, ওই আহত মানুষটা আমাদের কাছে দৌড়ে এলো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন ইউ ওয়ার অ্যাটেন্ডিং টু হিম। দ্য মোস্ট ইম্পর্টেন্ট সময়, তার সবথেকে গুরুত্বপূর্ণ সময়টা কি ছিল? যখন তুমি তাকে সেবা শুশ্রূষা করছিলে, যখন তুমি তাকে অ্যাটেন্ড করছিলে। ফর ইফ, যদি, ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ উন্ডস, যদি তুমি তার সেই ক্ষত জায়গাগুলোকে বারবার বেঁধে না দিতে, হি উড হ্যাভ ডায়েড, সে মারা যেতে পারত। হি উড হ্যাভ ডায়েড, সে মরে যেত না, সে মরে যেতে পারত, সম্ভাবনা রয়েছে। উড হ্যাভ ডায়েড, সম্ভাবনা রয়েছে। উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, তোমার সঙ্গে কোনো শান্তি স্থাপন না করে। তাহলে জারকে কি বললো? যদি তুমি কালকে আমার যে জমি খনন না করতে আর চলে যেতে, তাহলে এই লোকটার সঙ্গে তোমার দেখা হতো না, এবং তুমি এই শত্রুর সঙ্গে কোনোদিনই মিত্রতা স্থাপন করতে পারতে না, যদি তুমি না ওর ক্ষতটাকে দেখে ওর জন্য সেবা শুশ্রূষা করতে। তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ সময়টা কখন ছিল? যখন তুমি সেই লোকটার জন্য ভালো কিছু করছিলে। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, তাহলে সেই সময়ের জন্য আগে ছিলাম আমি সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ, কিন্তু সেই সময় সেই লোকটা, আহত মানুষ, সব থেকে তোমার কাছে গুরুত্বপূর্ণ মানুষ। অ্যান্ড হোয়াট ইউ ডিড, এবং যেটা তুমি করেছো, ফর হিম, তার জন্য, ওয়াজ ইয়োর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, এবং সেটা ছিল তোমার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ তার জন্য করা। কারণ কি, সেই সময় তুমি মানুষের সেবা শুশ্রূষা না করতে কখনোই তাকে তুমি বাঁচাতে পারতে না, এবং একটা শত্রুকে তুমি কখনো বন্ধুরূপে পেতে না। রিমেম্বার দেন, অবশ্যই মনে রাখবে তাহলে, দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্টেন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ সেই সময়টাই নাও, এখন, মানে বর্তমান সময়, যে সময় তোকে পড়াচ্ছি আমি, এই সময় সব থেকে গুরুত্বপূর্ণ সময়। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, এটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ সময়। বিকজ, কারণ, ইট ইজ দ্য অনলি টাইম, এটা হলো সব থেকে একমাত্র সময়, হোয়েন ইউ হ্যাভ এনি পাওয়ার, যখন তোমার শরীরে শক্তি রয়েছে। মানে আমি জানি না যে আজকে পড়ানোর পরে আমি বাড়ি সুস্থ অবস্থায় বেঁচে থাকতে পারবো কিনা। হয়তো কাল সকালবেলা উঠে দেখলাম আমার মৃতদেহ, তোরা দেখতে পেলি। তার মানে কি বোঝাচ্ছে? যখন আমার কাছে শক্তি রয়েছে, সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, বিকজ নাও ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, বর্তমান সময়টা সব থেকে গুরুত্বপূর্ণ সময়, সেই সময়টাকে তুমি কাজে লাগাও এবং সেই সময়ে মানুষের জন্য ভালো করো। বিকজ ইট ইজ দ্য অনলি টাইম হোয়েন ইউ হ্যাভ এনি পাওয়ার, যখন তোমার মধ্যে শক্তি আমার মধ্যে এখনো রয়েছে। 2 মিনিট পরে ধপাস করে পড়ে গিয়ে, পা পিছনে পড়ে গিয়ে মরে যেতে পারি, আমার কোনো গ্যারান্টি নেই। তাই এখন সময়ের সব থেকে গুরুত্বপূর্ণ সময়। দ্য মোস্ট নেসেসারি ম্যান, সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ, ইজ হি, হয় সে, উইথ হুম ইউ আর, তোরা এখন সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ আমার কাছে এই সময়তে, যে সময় তোকে পড়াচ্ছি আমি, যখন তোরা আমার পড়াগুলো শুনছিস। কারণ কি, এই শোনার মাধ্যমে তোদেরকে আমি পড়াতে পারছি, তাই তোরা সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ আমার জীবন এখন। For no man knows whether he will ever have dealing with anyone else, কারণ কি, কোনো মানুষ, no man knows, কোনো মানুষ জানে না, whether, কখন, he will ever, সে ভবিষ্যতে কোনোদিনও, have dealing, কোনোদিনও করবে কিনা, ব্যবসা করবে কিনা, বা কোনোদিনও সম্পর্ক স্থাপন করবে কিনা,
উইথ এনিওয়ান এলস, পরবর্তীকালে কোনোদিনও, যেটা তোদের বললাম, পরবর্তীকালে আদৌ তোদের সাথে কালকে আমার সাক্ষাৎ হবে কিনা কেউ জানে না। তাই বর্তমান সময়টা সব থেকে গুরুত্বপূর্ণ সময়। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার ইজ, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো টু ডু হিম গুড, তার জন্য ভালো কিছু করা। তোদের জন্য যে পড়াচ্ছি আমি, এই পড়ানোটা স্টাইলটা, যে পড়ানো যদি ভালো করে পড়াই, সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। তোরা এটাই আমার কথা মনে রাখবি। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার, সব থেকে যে ঘটনা, সেটা ইম্পর্টেন্ট, দরকারি, গুরুত্বপূর্ণ ঘটনা কি? টু ডু হিম গুড, তার জন্য ভালো কিছু করা। বিকজ, কারণ, ফর দ্যাট পারপাস, এই উদ্দেশ্য নিয়েই, অ্যালোন, একা, ওয়াজ ম্যান, মানুষকে একা পাঠানো হয়, ইনটু দিস লাইফ, এই জীবনের জন্য। তাহলে এর থেকে আমরা নিজেদের ভবিষ্যৎ জীবনেও একটা মরাল শিক্ষা কি পেলাম? যে সময় আমরা যে কাজ করব সেটা খুব মন দিয়ে করব। পড়াশোনার জীবনে হোক, চাকরি বাকরির জীবনে হোক, ভবিষ্যতে যে কোনো কাজ আমরা যখন যেটা করব সেটা খুব মন দিয়ে করব, এবং সেই সময় যে কাজটা করছি তার মধ্যে নিজেকে পুরো নিযুক্ত করব, এবং সেই সময় যে কাজটা করব সেটা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ আমাদের জীবনে। তাই জন্যই বলা হয় যখন যে কাজ করবে খুব মন দিয়ে করবে। সেটা তোরা এই ক্লাস 12-এর গল্প থেকেও একটা মোরাল পেলি। বোঝা গেল তাহলে পুরো গল্পটা? তাহলে গল্পটা বোঝালাম, জানি না তোদের ভালো লাগলো না খারাপ লাগলো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করিস, লাইক করিস এবং কমেন্ট করিস, তাহলে ভালো লাগবে আমার আরও, যে তোদের ভালো করে বোঝাতে পারলাম। ধন্যবাদ। আমি রাকেশ স্যার। সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস। গুড নাইট। আজকে আমরা পড়বো হচ্ছে 3 কোশ্চেন লিও টলস্টয়ের লেখা, ক্লাস 12।